ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজনীন মুনি। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। যে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলো, তাদের দাবিও সর্বত্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ করার। কিন্তু কিভাবে, এখনো সেই রোডম্যাপ দেয়নি সরকার। ছাত্র জনতা যে আশা দিয়েছিল প্রাণের সেই স্বপ্নের দেশ, শুরুটা আসলে কতটা হলো? নানা দাবি আদায়ের রাজপথে প্রতিদিন বাড়ছে পেশাজীবীদের ভিড়। সব সামলে নতুন সরকারের স্থিরতা আনতে কতটুকু সময় লাগবে? প্রত্যাশার চাপে বিঘ্নিত হবে কি নতুন সরকারের পথ চলা? সবকিছু মিলিয়ে দেশের রাজনীতির গতিপথ যাচ্ছে কোন দিকে? এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালি প্রিন্স, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। আমরা জানি আপনারা যুক্ত থাকবেন। নতুন দেশ করার জন্য প্রতিদিন আমরা একটু একটু করে এগোচ্ছি। প্রতিদিন নানা ঘটনা তৈরি হচ্ছে, নানা দাবি নিয়ে রাস্তায় আমরা সবাইকে দেখছি। সব সামাল দিয়ে সরকার কতখানি স্থির হবেন এখন, এবং কতদিন সময় লাগবে দেশের একটা স্থিতিশীল অবস্থার মধ্যে পৌঁছতে, এবং আমরা যে স্বপ্ন নিয়ে এই দেশ করতে চাইছি সেই পথে আমরা সঠিক পথে আছি কিনা, মূলত তাই নিয়ে আমরা আজকে আলোচনাতে আছি। আমি শুরুই করতে চাই যারা এই নতুন দেশের মূল ভূমিকায় যারা ছিলেন নতুন দেশ গঠনে। আমাদের সাথে হাসিব আল ইসলাম আছেন, তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিব, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। প্রায় 11 দিনের মতো শেষ হলো আজকে যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এবং আপনাদের পছন্দের সেই সরকার হয়েছিল, কারণ প্রধান উপদেষ্টা আপনারা নির্ধারণ করেছিলেন, যিনি বিশ্বব্যাপী ভীষণ রকমের সুনামের ভাগিদার। 11 দিনে আসলেও কোনো সরকার সম্পর্কে বলার কোনো সুযোগ আসে না, কিন্তু পথ চলাটা শুরু হয়েছে। নানা প্রক্রিয়া নেওয়া হয়েছে, আমরা দেখছি নানা জায়গায় পদোন্নতি যেমন হচ্ছে, বদলিও হচ্ছে, কারো কারো চাকরি যাচ্ছে। শুরুটা কেমন দেখছেন আপনারা? দেখুন, আমরা যখন ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম, আমাদের কোটা সংস্কার আন্দোলন থেকে মূলত এই আন্দোলনটা রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে মন নেয়। আর তারপর থেকে আমরা যখন ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম, আমরা আমাদের অভ্যুত্থানের ঘোষণা খুব স্পষ্টভাবে বলেছিলাম ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করাই হবে আমাদের অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং আমরা যা দেখতে পাচ্ছি, দেখুন আসলে এই যে 11 দিনেই কিন্তু পুরোপুরি সংস্কার করা, পুরোপুরি পাল্টে দেওয়া, এটা কিন্তু সম্ভব না। আমরা বেশ কিছু জায়গায় খুবই উন্নতি দেখতে পেয়েছি এবং খুবই ইমিডিয়েট অ্যাকশন আমরা দেখতে পেয়েছি। আমরা যেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি সেই বিষয়গুলো হচ্ছে কি, রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানগুলো ছিল, যেই প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে কি, দেখেন বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু আসলে দুটো সেক্টর, তাই না? এখন যদি অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল পার্টি সেম টোনে কথা বলে, আওয়ামী লীগের একজন নেতা যেভাবে কথা বলতেছিল, এতদিন আমরা দেখতে পেতাম যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন কিন্তু সেই সেম টোনেই কথা বলতেছিল। অর্থাৎ মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতটা পরিমাণ দলীয়করণ করা হয়েছিল সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট ছিল, এবং গণহত্যা যাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারাও কিন্তু এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছিল। সুতরাং ছাত্র জনতা চেয়েছিল যে আসলে গণহত্যা যাদের সাথে যারা সরাসরি সম্পৃক্ত কিংবা গণহত্যার মদতদাতা, তারা যেন রাষ্ট্রীয় ওইসব পদমর্যাদাগুলোতে না থাকে, কারণ তারা এই গণহত্যাকে সমর্থন দিয়েছে ছাত্র জনতার স্বার্থের বাইরে গিয়ে, দেশের স্বার্থের বাইরে গিয়ে। এই কারণে হচ্ছে তারা পদত্যাগ চেয়েছে, এবং আমরা চাচ্ছিলাম যে মানে যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর একটা রিফরমেশন। সুতরাং যেহেতু 11 দিনে কিন্তু আসলে রিফরমেশন সম্ভব নয়, সুতরাং আমরা কিছু রিপ্লেসমেন্ট দেখতে পেয়েছি, যে ইতিবাচক রিপ্লেসমেন্ট। যারা হচ্ছে দোষী ছিল তাদেরকে রিপ্লেস করা হয়েছে, এবং অন্য যারা ছিল, যারা প্রকৃতপক্ষে আসলে শিক্ষার্থীদের পক্ষে কিংবা ছাত্র জনতার পক্ষে কথা বলবেন, তাদেরকেই কিন্তু আনা হয়েছে, যারা সরকারের হয়ে কথা বলবেন না। এবং রাজপথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র জনতা কিন্তু এখনও রাজপথে আছে, এবং আমরা রাজপথে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব। তারা যদি কোনো কাজে দেরি করতে চায়, লেট করতে চায় কিংবা লাল ফিতার দৌরাত্ম্য দেখাতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব, এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যৌক্তিক সমালোচনা সবসময় করব। আপনারা যে জায়গাটাতে চাইছেন যে আসলে সবসময় আমরা দেখেছি পালা বদলে হয় বিএনপির কেউ প্রশাসনে থাকে, পুলিশে থাকে, আইন শৃঙ্খলায় থাকে, নইলে আওয়ামী লীগের পক্ষ থেকে সেটা দলীয়করণের একটা চেষ্টা সবসময়ের জন্য হয়েছে, এবং আওয়ামী লীগ তো সেটা সর্বোচ্চ ধরনের করেছে। তার মানে এই জায়গাটাতে নতুন দেশ হোক আপনারা চান, যেখানে আসলে দলীয় কিছু থাকে, মেধার ভিত্তিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যে ধরনের পালা বদল হচ্ছে, যে ধরনের সংস্কারের কাজ 10 দিনে 11 দিনে হচ্ছে, অনেক জায়গা থেকে অভিযোগের জায়গায় এসছে যে আওয়ামী লীগ ছিল, তাদের বদলে বিএনপি চলে আসছে, তাহলে তো
একই হলো, আপনাদের কাছে সেটা এসছে আচ্ছা দেখুন, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একটা যৌক্তিক সংস্কার করতে চাই, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগ থাকুক কিংবা বিএনপি থাকুক কিংবা অন্য যে কোনো রাজনৈতিক মতাদর্শে থাকুক, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর এমন একটা ফরমেশন চাই যেখানে যেই বসবে না কেন সে জনতার পক্ষে কথা বলবে, রাষ্ট্রের স্বার্থের কথা বলবে, রাষ্ট্রীয় মর্যাদার কথা বলবে, সে কখনো কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলবে না। এরকম একটা সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারি, কারণ কারো রাজনৈতিক মতাদর্শ তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু আমি একটা সিস্টেম তৈরি করতে পারবো, সেই সিস্টেমের মধ্যে থেকে সে তার সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিবে। অসাধারণ একটা কথা যে হ্যাঁ, সিস্টেমটা বদলাতে হবে। সে যে মতাদর্শী হোক না কেন, সে প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কথা বলবে, কোনো দলীয় কর্মচারী হয়ে কথা বলবে না কোনোভাবে। আমাদের সাথে জুনায়েদ সাকিয়া আছেন, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। একদম শুরুর দিন থেকে ছাত্ররা যখন এই বিজয় উদযাপন করছে তখন আপনারা বসেছিলেন সেনাপ্রধানের সাথে বৈঠকে, যে কেমন একটা সরকার চান সে সম্পর্কে বোধহয় আপনাদের পরামর্শ হয়েছে। ঠিক ওই সময়টা কি আলোচনা হয়েছিল বা কি আলোচনা করেছিলেন সেনাপ্রধানের সাথে আপনারা, যদি গোপন না হয়? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। ঠিক ওই দিনের আলোচনা এখন আর খুব প্রাসঙ্গিক কিনা আমি জানি না। সরকার গঠনের রূপরেখা বা ওই ধরনের আলোচনা হয়েছিল কিনা ওই সময়ে তো আসলে, যাই হোক, আমি একটা টেলিফোন পাই যে সেনাপ্রধান কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলতে চেয়েছেন। আমি আমাদের দল এবং মঞ্চের সাথে দ্রুতই কথা বলে আমি সেখানে পৌঁছাই। ততক্ষণে আমি কিছুটা দেরিতে পৌঁছেছিলাম এবং অন্যরা উপস্থিত হয়েছিলেন। তো আমাদের দিক থেকে আমরা যে তাগিদটা বোধ করেছি, কয়েকটি কথা বলা দরকার। প্রথমত, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, যেখানে আমাদের শিক্ষার্থীরা একটা নেতৃত্বমূলক ভূমিকায় জায়গা ছিল, ছাত্রদের সাথে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং তাদের যে ইতিমধ্যে যে প্রস্তাব যে একটা গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটা কিন্তু তারা যখন পদত্যাগ দাবি করেছে সাথে সাথে এই কথাটাও বলেছিল। সম্ভবত 3 তারিখে কিংবা 2 তারিখে এই দাবিটা এসেছিল। তখন সেইটাকে গুরুত্বের সাথে নেওয়া দরকার। ফলে ছাত্র রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন, ছাত্রদের সাথে আলোচনাটা খুব দ্রুত করা দরকার এবং আলোচনার ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার গঠিত হবে এইটা ঘোষণা দেওয়া দরকার। পাশাপাশি যেহেতু এখন কোনো সরকার নেই, একটা সরকার পদত্যাগ করে দেশত্যাগ করে ফেলেছে, এই যে একটা কিছুটা শূন্যতার অবস্থা, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের জানমালের নিরাপত্তা, সেটার ক্ষেত্রে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার এবং সেটা সেনাপ্রধান হিসেবে তিনি যে এই জনগণের জানমালের দায়িত্ব নেয়ার বিষয়ে তার ঘোষণা দেওয়া দরকার। এবং একই সাথে যে হত্যাকাণ্ড হয়েছে, মানে এটা তো আসলে একটা রাষ্ট্রশক্তি ব্যবহার করে এইভাবে হাজার হাজার আমাদের মানে সন্তানদের হত্যা করা, তাদেরকে এইভাবে আহত করা, তো সেইটা তার বিচারটাকে মানুষের যে ক্ষোভ, সেইখানে এটা খুবই যে বিচার যে হবে সে বিষয়ে নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছি। সেগুলো অন্যান্য রাজনৈতিক দলেরও দিক থেকেও প্রায় সমান একই রকম ধরনের কথা এসেছিল এবং সেখানে সেনাপ্রধানের বক্তব্য দেওয়া হয়েছে। বঙ্গভবনে গিয়েও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ছাত্রদের সাথে একটা যোগাযোগের সমস্যা হচ্ছিল, কারণ তারা এমনিতেই তো যোগাযোগ তখনও পর্যন্ত নেটওয়ার্ক ঠিকমতো নেই, প্লাস ছাত্ররা অনেকে রাস্তায় নেমে গিয়েছে বিভিন্ন জায়গায়। তো সেইখানে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ছাত্রদের সাথে যোগাযোগ করে দ্রুত বসে এটা এই সরকার গঠনের দিকে অগ্রসর হওয়া। পরবর্তীতে সেই জায়গাটা হয়েছে। আমি বরং অন্য জায়গায় একটু আসি, সেটা হচ্ছে যে আমরা প্রধান উপদেষ্টার সাথে ইতিমধ্যে দেখা করেছি মানে তারাই আহ্বান করেছিলেন রাজনৈতিক দলগুলোকে। আমি মনে করি যে এই সরকার যেহেতু ছাত্র জনতার একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়াটা তাদের একেবারে দায়িত্ব এবং সেইটা তারা যেন মানে তারা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করেন। সেই দিক থেকে আমরা দুটো কাজের কথা বলেছি। একটা হচ্ছে খুবই আশু কাজের মধ্যে স্থিতিশীলতা আনা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া এবং সেটার জন্য প্রতিষ্ঠানগুলোর একটা পুনর্গঠন, দ্রুত তাদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এইটা একটা জরুরি কাজ। হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া, আমাদের শহীদরা যে ইতিহাস তৈরি করেছেন, আবু সাইদ থেকে আমাদের জুলফিকার শাকিল, হাজারো শহীদ, এই সংখ্যাই আমরা এখন ঠিকমতো তালিকাটা আমরা জানি না এবং আমি মনে করি যে এটা কোনো কাজ দিয়ে এটাকে কোনো পাশে সরিয়ে রাখার কোনো সুযোগ নেই। প্রত্যেক শহীদকে জাতীয় বীরের মর্যাদায় আনতে হবে এবং এই আন্দোলনকেই মানে আন্দোলন যে
আন্দোলনকে বাঁচিয়ে রাখা বল এক অর্থে আন্দোলনকে শক্তি তৈরি করা এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি। প্লাস সমস্ত আহতদের দায়িত্বের কথা বলা হয়েছে ইতিমধ্যে, কিন্তু আমি আজকেও বেশ কয়েকটি ফোন পেয়েছি যে তারা একটা বেশ খারাপ অবস্থার মধ্যে আছে। এটাকে এফেক্টিভলি গুরুত্বের সাথে নেওয়া। তারপরে বিচারের প্রশ্ন তো আছেই, আমরা প্রয়োজন আন্তর্জাতিক আদালতে যেতে হবে, কারণ এত বড় গণহত্যার একটা জায়গা, ম্যাস কিলিং এটাকে যদি আমরা বলি। এবং বিগত 15 বছরেও যে ধরনের লুটপাট, দুর্নীতি, গুম, খুন, আয়নাঘর, এগুলো নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা, কেননা এইগুলো সবই যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, আমরা কিন্তু নতুন বাংলাদেশের যাত্রাটা হবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের আমরা মুখোমুখি। এই কথাটা কিন্তু আন্দোলনের আগেও একটা বড় একটা প্রশ্ন হিসেবে ছিল। এবং বিগত এই ফ্যাসিস্ট সরকার যেভাবে ধরেন মানে দেশটাকে একভাবে এক কথায় বলা চলে ফোকলা বানিয়ে দিচ্ছিল, ভেতর থেকে লুটে পুটে নিয়ে, লুটপাটের তো এখন নানান চিত্র আমরা দেখছি। তো অর্থনৈতিক চ্যালেঞ্জটাও মোকাবেলা করা, কারণ এটা খুবই গুরুতর একটা প্রশ্ন। এই আশু কাজগুলোর পাশাপাশি কিছুটা সময় নিয়ে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে যেটা একটু আগে হাসিবুল ইসলাম যে কথাটা বললো, যে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন কিংবা রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরের আন্দোলনে পরিণত হচ্ছে। মানে আমরা আগের বাংলাদেশটা দেখতে চাই না। আমরা দেখতে চাইছি না যে বিভাজন তৈরি করা হবে, আমরা দেখতে চাইছি না যে আমাদের দেশের নাগরিকদেরকে এক ধরনের শত্রু বলে লেবেল ট্যাগ দিয়ে তাকে খুন করা জায়েজ করা যাবে। সুতরাং এইটা বন্ধ করাটা এটা এসেন্সের জায়গাতে, আপনি ঘটনা একটা বলছি কিন্তু তার মর্মবস্তুতে যদি চান যে প্রত্যেক নাগরিকের মর্যাদার জায়গাটা প্রতিষ্ঠা করা হবে, সেটা করতে হলে এই বিদ্যমান রাষ্ট্র যেটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত, যেটা নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত হয়, তার বেশিরভাগ নাগরিককে রাজাকার অথবা শত্রু হিসেবে চিহ্নিত করে, এই রাষ্ট্র বন্দোবস্ত বদলাতে হবে, একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে। এবং যেখানে আমরা প্রত্যেক নাগরিক তার রাজনৈতিক মত, ধর্মীয় পরিচয়, লিঙ্গীয় পরিচয়, জাতিগত পরিচয় যাই হোক না কেন, তার শ্রেণীগত অবস্থান যাই হোক না কেন, নাগরিক হিসেবে রাষ্ট্রের সাথে তার যে মর্যাদার সম্পর্ক সেইটা প্রতিষ্ঠা করা যাবে। সেইটা একটা দুইটা পর্ব আছে, আমি শেষ করে ফেলি একবারই। যে একটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর ইমিডিয়েট কতগুলো পুনর্গঠন, সংস্কার, আইন সংস্কার অথবা বাতিল, এগুলোর প্রয়োজন, যেটা এই সরকারি নির্বাহী আদেশে পারে। এবং এর দ্বিতীয় পর্ব হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি করা। এবং তৃতীয় পর্ব হচ্ছে সংবিধানের যে কাঠামোগত সংস্কার, ক্ষমতা কাঠামো, সেটা করা। এখন সেটা সংবিধান কিভাবে সংস্কার হবে সে নিয়ে ছাত্র, রাজনৈতিক দল, সবার কনসেনসাস তৈরি হওয়ার ব্যাপার আছে, কিন্তু এই পর্বগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে করা। অনেকগুলি বিষয় আপনাদের সাথে একসাথে আসছে, যেটা স্বল্প মেয়াদী, মানে এত বছর ধরে এগুলো নিয়ে বলছি যে আমার কাছে এখন কিছু করতে হবে, কিছু দ্বিতীয় মেয়াদী করতে হবে, কিছু তৃতীয়তে করতে হবে, এমন অনেকগুলি প্রসঙ্গ এসছে একসাথে। আমরা নিশ্চয়ই আমরা একে একে কিছু হলেও জানতে পারবো যে কতদিন যাবত সেটা করা হবে বা কতদিন সময় লাগবে, কোনো রূপরেখা আছে কিনা সামনে। আমরা সেই আলোচনায় পরে যাই। আমরা একটু সময়ের ব্যাপারে আমি একটা কথা বলে নিই, যে সময় নিয়ে বলেছি যে কাজ ঠিক করতে হবে এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনার প্রেক্ষিতেই সময়, নিশ্চয়ই তখন এখনই তো নির্ধারিত সময় বলা যাবে না, কিন্তু সেটা নিয়েও আমরা একটা বিস্তারিত আলোচনা দিতে চাই। ইমরান সালেহ প্রিন্স আছেন আমাদের সাথে, যুগ্ম মহাসচিব বিএনপি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। বিএনপি এই মুহূর্তে অনেক 16 বছরে অনেক অত্যাচার তারা সহ্য করেছে, মামলা হামলা, নানা কিছু নিয়ে নানা এই মুহূর্তে দেশের যে অবস্থা, বড় রাজনৈতিক দল মধ্যে আপনারা হচ্ছেন অন্যতম, এবং যদি নির্বাচন হয় অন্যতম স্টেক হোল্ডার হিসেবে আপনারা নির্বাচনের দিকে যাবেন। এবং এই যে সংস্কার প্রক্রিয়াটা শুরু হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সঠিক পথে যাচ্ছে কিনা, একটা গণতান্ত্রিক দেশ যে পথটাতে যাওয়া দরকার তার শুরুটা সঠিক হলো কিনা, সেই প্রশ্নটা আপনার কাছে আমার। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল হাসান এবং আমাদের যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জনাব জুনায়েদ সাকি এবং দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তা আপনি যে প্রশ্নটি করেছেন এটা একটা অনেক বড় প্রশ্ন আর কি, এবং উত্তরটাও খুব কম ভাষায় দেওয়া যাবে না। শুরুটা করি জি। তা আপনি যে বলেছেন যে আপনি আজকের টকশোর শিরোনামও রেখেছেন যে রাজনীতির গতিপথ কোন দিকে। আপনি যে প্রশ্নটা করেছেন তার একদম সহজ লাইন যেটা, আসলে রাজনীতির গতিপথ এখন পরিবর্তনের দিকে, এবং রাজনীতির গতিপথ গণতান্ত্রিক রূপান্তরের দিকে। আমরা এতক্ষণ জুনায়েদ সাকি কিংবা হাসিবুল হাসান তারা যে কথাগুলো বললো, আমি তাদের বক্তব্যের সাথে একমত পোষণ করেই বলতে চাই, আমরা আর পিছনের দিকে ফেরত যেতে চাই না। এই যে আমরা মানে একটা স্বৈরাচারী ব্যবস্থা গণতন্ত্রের নামে
আবরণে যেটা আমরা করে রেখেছি, আমরাই তো করেছি এগুলোকে আমরা এখন মাটি চাপা দিতে চাই, দিয়ে আমরা নতুনভাবে এগোতে চাই। সেই জন্যই আজকে রাষ্ট্র কাঠামোর মেরামতের যে রূপরেখা আমাদের 31 দফা সেটা আমরা দিয়েছি। এবং বর্তমানে তারুণ্যের যে আন্দোলন, যে তারুণ্যের যে চিন্তা ভাবনা, সেগুলোকে আমরা ধারণ করে সেগুলোও আমরা সংযোজন করতে চাই, করে আমরা সত্যিকার অর্থেই সারা দেশে একটা পরিবর্তন আনতে চাই। এখানে হাসিব আল হাসান সে বলছিলেন যে একটা সিস্টেম ডেভেলপ করা, অবশ্যই সিস্টেম, একবার বিএনপি এক আওয়ামী লীগ এই দ্বিদলীয় যে একটা চাপাচাপি, এইটার মধ্যে থাকলেই রাষ্ট্র কিন্তু এগোবে না। এইরকম এক্সপেরিমেন্ট অনেক হয়েছে পেছনে অতীতে। আমরা এখন একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, যে সিস্টেমের মধ্যে ফেলে এই প্রশাসনের নিয়োগ হবে, প্রশাসনের পদোন্নতি হবে, কারো শাস্তি হবে, কারো উন্নতি হবে, এগুলো আমাদের এগিয়ে যেতে হবে। আপনি বলছিলেন প্রশ্ন যে আওয়ামী লীগকে সরিয়ে এখন বিএনপি সমর্থকরা আসছে। বিএনপি সমর্থক না, আওয়ামী লীগ ক্ষমতায় এসে যোগ্য ব্যক্তিদেরকে সরিয়ে বা যাদের পদায়ন করার প্রয়োজন সেই যোগ্য ব্যক্তিদেরকে সরিয়ে তারা তাদের দলীয় লোকগুলিকে পদায়ন করেছে, তাদেরকে তারা পদোন্নতি দিয়েছে, তাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসিয়েছে। এই তাদের দলীয় লোকদেরকে বসাতে গিয়ে তারা অনেক যোগ্য মেধাবী কর্মকর্তাকে তারা ফেলে দিয়েছে বা বসিয়ে রেখেছে, ওএসডি করে রেখেছে। এখন তাদেরকে যদি আপনি বিএনপি হিসেবে চিহ্নিত করেন তাহলে এটা মনে হয় তাদের প্রতি অবিচার করা হবে। কিন্তু হাসিব আল ইসলাম একটা কথা এখানে স্পষ্ট বলেছেন যে কে আসলে আওয়ামী লীগ করে, কে আসলে বিএনপি করে, এই বিবেচনা নেওয়া উচিত না। কারণ তারা ছোট কিন্তু তাদের চিন্তা ভাবনা অনেক পরিষ্কার। তারা বলছে যে এই বিবেচনা তারা নিতে চান না, কারণ রাজনৈতিক চিন্তা ভাবনার পরিবর্তন তার মাথার ভিতরে ঢুকে আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। তারা স্পষ্ট করেছে যে যে দলই করুক না কেন, কিন্তু সে যখন একটা চেয়ারে, সে যখন একটা দায়িত্বে, তার কোনো রকমের দল করার তখন আর সুযোগ থাকবে না। কিন্তু আমরা সবসময়ের জন্য দেখি আওয়ামী লীগ তো করেছে, আমরা বিএনপির সময় কিছু না কিছু অবশ্যই দৃষ্টান্ত দেখেছি যে যেই ক্ষমতায় বসুক তাকে একটা ব্যবহার করার প্রক্রিয়া তো রাজনৈতিক দলগুলো করে। সেই জায়গা থেকে রাজনৈতিক দল সেই জন্য তো রাজনীতির গতিপথ কোন দিকে আমি বলছি পরিবর্তনের দিকে। এই পরিবর্তন আমাদের মধ্যে আনবে। গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি পলিসি স্টেটমেন্ট দিয়েছেন, আপনারা দেখেছেন। তিনি বলেছেন এই যে ক্ষমতার পট পরিবর্তন, এটা ক্ষমতার হাত বদল না, শুধু আমরা সেটা বলছি পালা বদল না, এটা সংস্কার না, এটা হচ্ছে আমাদের পরিবর্তন করতে হবে। এটা আমার মানসিকতার পরিবর্তন আনতে হবে, আমার রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, আমার টোটাল সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনতে যে জিনিসটা করতে হবে, এই পরিবর্তন ছাড়া কিন্তু একটা গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না। কারণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে বা আমাদের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দলীয়করণ করা হচ্ছে, যেভাবে আপনার আওয়ামীকরণ করা হচ্ছে, যেভাবে আত্মীয়করণ করা হয়েছে, এগুলো জঞ্জাল পরিষ্কার না করে বা এই কাঠামোগত যে আপনার সিস্টেমগত যে পরিবর্তন, এইটা না এনে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। সেটার জন্য আমরা, আপনি বলেছেন প্রথমেই যে বিএনপি আগে বলেছিল 3 মাস, চেয়ারম্যান সাহেব বলেছেন এটা দ্রুততম সময়, এখন কতদিন? আমরা সিদ্ধান্তই নিয়েছি যে সরকারকে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব এই পরিবর্তন আনয়নের জন্য, এবং এই নির্বাচনের আগে যেই মানে কি বলে এটাকে সংস্কার যেটুকু আনা প্রয়োজন, আমি এইটার একটু আমিও জোনায়েদ স্যারকে একই আলাপে রেখে দিয়েছি। আমি আপনার কাছে এই আলাপ নিয়ে আসবো, অসমাপ্ত থেকে গেল। আমি বলছি যে এইটুকু প্রয়োজনীয় সংস্কার এনে আমাদের নির্বাচনের দিকে যেতে হবে, কারণ রাজনীতি ছাড়া আপনার এই দেশ চলবে না। আমি এই আলোচনাতে একদম বিরতির পর আবার ফিরতে চাই। নিশ্চয়ই দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আলোচনাতে আছি রাজনৈতিক গতিপথ কোন দিকে, সেই প্রশ্নকে সামনে রেখে আমাদের সাথে হাসিব আল ইসলাম আছেন, তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিব আল ইসলাম, আমরা আবারও আপনার কাছে একটু আরেকটা দিক নিয়ে জানতে চাই, যেহেতু রাজনীতি নিয়েই কথা হচ্ছে, দুঃখিত নামটা একটু ভুল করার জন্য। সেটা হচ্ছে একেবারে যখন শুরুতে সরকার গঠন হলো তখন খুব জোর আলোচনা এটা হলো ফেসবুক থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই, যে বিএনপি আওয়ামী লীগ কাউকে আমরা চাই না, সবাই একই রকম একটা আলোচনা চলা শুরু করলো। এবং তারা নতুন কাউকে চায়, কারণ তারা দুই দলকেই দেখেছে, রাজনৈতিক দলগুলো এরকম, তারা চায় না। এবং ওই সময় একটা খুবই আলোচনা উঠলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা দল গঠন করা হবে, বা তারা দল গঠন করার একটা সম্ভাবনার জায়গা আছে। কারণ মানুষ একটা নতুন দলের উপর দায়িত্ব দিয়ে দেখতে চায় তারা কেমন, ছাত্রদের উপর মূলত দিতে চায়। তো ছাত্ররা তো হঠাৎ করে একজন বিচ্ছিন্নভাবে যেতে পারবে না, কোনো দলের মাধ্যমে যেতে হবে।
এই আলোচনাটা একটা জায়গায় এসে থেমে গেল, এই আলোচনাটা কি বাড়বে কোথাও, বা আপনারা কি আসলেও মনে করেন যে দেশ আপনারা চালাতে চান, গঠন করতে চান, সেটা তারা পারবে না? আচ্ছা দেখুন, আমরা যেটা চাই সেটা হচ্ছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করতে। এত বছর আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে কি হয়েছে? আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে কোনো রাজনৈতিক দল স্বাধীনভাবে সভা সমাবেশ করা, যেটা তাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই মৌলিক অধিকার কিংবা সাংবিধানিক অধিকারটুকু কিন্তু তাদের ছিল না। তাদেরকে দেখা গেছে যে বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে, সব বাস চলাচল সমস্ত কিছু রোড অফ করে দেওয়া হয়েছে, তারা কিন্তু সেই সমাবেশটি করতে পারতো না। কিংবা সমাবেশে তাদেরকে ওপরে মানে হচ্ছে নির্বিচারে লাঠিচার্জ করা হতো, টিয়ার শেল মারা হতো। তার মানে কি, তার যে একটা রাজনীতির, তার যে একটা সমাবেশ করবে, সে একটা ভয়েস রেজ জারি করবে, কোনো একটা বিষয়ে জনমত তৈরি করবে কিংবা দেশের মানুষের পক্ষে কথা বলবে, এই সুযোগটা পর্যন্ত তাদেরকে দেওয়া হতো না। সুতরাং আমরা চাই না যে এই যে ব্যবস্থাটা রয়েছে বা রাজনীতির যে একটা সংস্কৃতিটা রয়ে গেছে, এই সংস্কৃতিটা চলমান থাকুক। আমরা চাচ্ছি যে রাজনীতির সংস্কৃতিরও পরিবর্তন হোক, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত আসুক। দেখুন, এখন যেভাবে আওয়ামী লীগ যেভাবে চালিয়েছে, আমরা কখনোই চাইবো না যে বিএনপি এমন একটা ব্যবস্থার মধ্যে যাক যাতে তার আচরণটাও ফ্যাসিস্ট আচরণ হয়ে ওঠে। সুতরাং বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাটা আছে, এটি একটি ফ্যাসিস্ট ব্যবস্থা আমার ভাষ্য মতে, বা আমরা বলে থাকি যে এটা একটা ফ্যাসিস্ট ব্যবস্থা। সুতরাং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করতে হবে। তখন আসলে কিন্তু সকল রাজনৈতিক দলেরই স্বাধীনতা থাকবে, তাদের মত প্রকাশ করতে পারবে, তারা সভা সমাবেশ করতে পারবে, তারা জনগণের পক্ষে কথা বলতে পারবে। এখন দেখুন, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ বিএনপির বাইরে, এখন দেখুন যদি রাজনীতিতে পরিবর্তন আসে, যে কোনো রাজনৈতিক দলই যদি জনগণের পক্ষে কথা বলে এবং গণ অভ্যুত্থানের ফলে জনগণ যেই পরিবর্তনটা দেখতে চাচ্ছে বা জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে, সেটা যদি কোনো রাজনৈতিক দল সেটার প্রতিফলন ঘটাতে পারে, তাহলে অবশ্যই সেই জনগণের সাথে সম্পৃক্ত হবে। এখন যদি কোনো রাজনৈতিক দল সেই জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেয় কিংবা সেই পুরনো 90 সালের আধিপত্য বিস্তারে যে রাজনীতির চিন্তাভাবনা আছে সেটাতে ফিরে যায়, তাহলে আসলে আমি মনে করছি যে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। তো রাজনৈতিক দলগুলো আসলে কখনোই এরকম মনোভাব রাখাটা উচিত হবে না। সুতরাং তারাও আসলে পরিবর্তনের দিকে যদি আসে, তাহলে এবং তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষার পরিকৃতপক্ষে প্রতিফলন ঘটায়, তাহলে আসলে আমাদের রাজনীতি করার আসলে তেমন কোনো প্রয়োজন আমরা দেখছি না। কিন্তু যদি তারা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে সহযোগিতা না করে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তারা ব্যর্থ হয়, যেহেতু ছাত্র জনতা, শ্রমিক, সকল পেশা, সকল শ্রেণী মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে নির্বিচারে তাদের জীবন মানে হচ্ছে নির্দ্বিধায় নিঃসংকোচে তাদের জীবনগুলো উৎসর্গ করেছে, তারা রাজপথে রক্ত বিসর্জন দিয়েছে। সুতরাং এই দেশের প্রতি, এই রাষ্ট্রের প্রতি আমাদেরও দায় আছে। সুতরাং সেই দায়ের জায়গা থেকে জনগণ যদি চায়, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন হয়, আমরা সেদিকে চিন্তা করব। অনেক ধন্যবাদ জুনায়েদ সাকি। একদমই স্পষ্ট হাসিব আল ইসলামের কথা, এবং তারা নিশ্চয়ই অনেক স্পষ্টভাবে চিন্তা করেন। যে পরিস্থিতি তারা একদম স্পষ্ট দেখতে চায় যে রাজনৈতিক দলগুলির পরিবর্তন হয়েছে কিনা, তারা জনমানুষের জন্য কাজ করে কিনা। এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছি, সরকার তার নিজস্ব গতিতে চলবে, সংস্কার করবে, নির্বাচনের দিকে এগোবে, এটা আমরা আপাতত একটা রূপরেখার জায়গা দেখছি। কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচিত হওয়ার পর আসলে ফ্যাসিস্ট আচরণ আর করে কিনা, না করবে কিনা, সেটা জানার কি সুযোগ আছে তাদের এই মুহূর্তে? দেখুন, একটা অভিজ্ঞতা থেকে যারা ক্ষমতায় গিয়েছে এ যাবৎকালীন পর্যন্ত, তাদের ব্যাপারে একটা মানুষের পর্যবেক্ষণ আছে, এবং মানুষের এই পর্যবেক্ষণটা কিন্তু তার যে একটা কণ্ঠ, তার যে স্বর আছে, এটা কিন্তু সামনে আসতে পারছিল না। এই গণ অভ্যুত্থান একটা নতুন পরিসর, নতুন গণপরিসর তৈরি করেছে, যেখানে এই মানুষের যে অভিজ্ঞতা, তার যে পর্যবেক্ষণ, যে আচ্ছা অতীতে আমরা মানে শাসনগুলোতে কি কি অভিজ্ঞতা, এবং সর্বশ্রেষ্ঠতা তো একেবারে মানে গলা টিপে ধরেছিল। তো সেই জায়গা থেকে মানুষ এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার কণ্ঠ সামনে আনতে পেরেছে। এই যে নতুন পরিসর, এই নতুন পরিসরটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এখন রাজনৈতিক দলগুলো যারা অতীতে শাসন করেছে, বড় দল, তাদেরকে তো অবশ্যই যে কথাটা এখানে আসলো যে এই যে মানুষের আকাঙ্ক্ষা, এটার সাথে তাদের নিজেদের যে বদল ঘটানো, সেটা তো তারা করবেন। কিন্তু এটা তো একটা ঔচিত্যবাচক অবস্থান হলো যে আচ্ছা যদি ওনারা করেন, না করলে কি করেন, গ্যারান্টিটা কোথায়? সেই গ্যারান্টির একটা দিক হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে নতুন বন্দোবস্ত, যেখানে এমনভাবে রাজনৈতিক যাকে বলে নিয়মের জায়গাটা থাকবে, যেখানে আমরা একই নিয়মের অধীনে সবাই অংশীদার হিসেবে সেই আমাদের রাজনীতিটা করতে পারবো। হ্যাঁ, পুরনো জায়গায় যাচ্ছে না যে খেলা খেলা খেলা, মানে খেলতে হলেও তো একটা নিয়ম লাগে। তো সেই জায়গাটাতে আপনাকে একই নিয়মের অধীনে অংশীদার, আমি এই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার, আমাকে মাঠ থেকে বের করে দিলেন আপনি হাত পা বেঁধে স্টেডিয়ামের বাইরে, আর আপনি একলা একলা গোল দিবেন, এটা তো কোনো রাজনৈতিক ব্যবস্থা হলো না। তাহলে রাজনৈতিক ব্যবস্থা আসা দরকার। সেই ক্ষেত্রে আমি মনে করি কেবল আইনি পরিবর্তনই যথেষ্ট না,
একটা গণতান্ত্রিক শক্তি, অঙ্গীকারাবদ্ধ গণতান্ত্রিক শক্তি, নতুন শক্তির উত্থানটা হওয়া দরকার। আমরা যারা আগে থেকে চেষ্টা করে এসেছি বিদ্যমান বড় দলগুলোর তাদের যে বিরাট উপস্থিতির মধ্যে দিয়ে বললাম তো যে ওই কণ্ঠটা কিন্তু সামনে আসতে পারেনি, কিন্তু এই পরিসর একটা মানে ক্ষেত্র প্রস্তুত করেছে। ফলে আমি মনে করি ছাত্র জনতার এই আকাঙ্ক্ষাকে ধারণ করা, এবং ছাত্র জনতারাও তারাও তো এরও বাংলাদেশের অংশীদার, তারা বাংলাদেশের তাদের যে মেধা, নেতৃত্ব, তাদের যে বিশাল আত্মত্যাগের জায়গা দেখিয়েছে, এটা রাজনীতির গুরুত্বপূর্ণ উপাদান। আমি একটা ছোট গল্প বলি। আমি এখানে আসার সময় এই হাতের ঝিলে একজন বাইক চালক, তিনি উল্টো পথে আসছিলেন। তো সেখানে কয়েকজন ছাত্র তরুণ দাঁড়িয়েছিল, তারা তাকে আটকিয়েছে এবং তাকে বোঝানোর চেষ্টা করছে যে এটা ঠিক না। এখন আমি এই কথাটা বহুদিন ধরে বলছিলাম যে আমাদের এই যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, পুরোটা দখল করা হয়েছে, এবং আমাদের তরুণদেরকে মানে তিনটা ভোটে ভোট দিতে না দেওয়ার ব্যবস্থা করে তাদেরকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। অথচ যখন এই একজন তরুণ এই রাষ্ট্রকে নিজের মনে করে, সে কত ধরনের ভাবে নিজের সময় এইটাকে গড়ার জন্য চেষ্টা করে, কিভাবে এটাকে ওন করে, হ্যাঁ, এটাই আজকে ওখানে প্রকাশিত হচ্ছে। আবার ধরুন মানে একই ঘটনা উল্টো দিক থেকে যায়, যখন সাকিব আল হাসান ভালো খেলোয়াড়, বাংলাদেশের মানে নাম উজ্জ্বল করেছে, কিন্তু উনি বাংলাদেশের ক্যাপ্টেন থাকা অবস্থায় উনি একটা পার্টির ইয়া নিয়ে চলে যান। আমরা একটা এইটুকু জায়গা আনতে পারি না যে জাতীয় দলে যিনি খেলেন তিনি 18 কোটি মানুষের হৃদয়ের স্থান নেন, তাকে আমি একটা দলে এনে কিভাবে আমি বিভক্ত করতে পারি? আমরা যখন এই কথাগুলো বলেছি মানে উড়িয়ে দেওয়া হয়েছে যে সিম্পলি এই যে মানে মানুষকে বিচ্ছিন্ন করার এই তৎপরতা, আশা করি এরা ঠিক করবে যে জাতীয় দলে খেলাকালীন অবস্থায় কারো পার্টি করার কথা, এবং এই যে যেমন রাষ্ট্রে থাকে তেমন করেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের নিয়ন্ত্রণ ছিল। এবং তারা আমার শেষ বাক্যটা বলি যে উদাহরণগুলো দিচ্ছি এই জায়গা থেকে যে আসলে এই যে নতুন স্পেসের মধ্যে দিয়ে গণতান্ত্রিক শক্তি যদি দাঁড়ায়, রাজনৈতিক ভারসাম্য তৈরিতেও সেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বন্দোবস্তটাকে কার্যকর রাখার জন্য সেটা ভূমিকা রাখবে। এবং আমরা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন প্রজন্মকে এই রাষ্ট্রটা যে তাদের, এটা যে তাদেরকে গড়তে হবে, সেই স্পিরিটের জায়গায়, মানে সেই রকম একটা প্রেরণার জায়গায় তাদেরকে আপনারা নিতে চান। সৈয়দ ইমরান সালিম প্রিন্স, আপনি বলছিলেন যে সময়টা আসলে একটা যৌক্তিক জায়গায়, আপনারা সংস্কার থেকে শুরু করে সকল কিছুর পরিবর্তন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু গতিপথ নির্বাচনের দিকেই থাকে একটা গণতান্ত্রিক দেশে, সেটাই শেষ পর্যন্ত পরিণত হওয়ার কথা। এখনো পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টাকে জাতির উদ্দেশ্যে কোনো রকমের ভাষণ দিতে দেখিনি, রূপরেখাও জানি না, আমরা কোনো পরিকল্পনার জায়গাও জানি না কতদিন যাবৎ কী করতে চাই না করতে চাই। আপনারা বড় রাজনৈতিক দল হিসাবে যেহেতু প্রাথমিক দফায় কথা হচ্ছে, আপনাদের তরফ থেকে এরকম রূপরেখার জায়গা থাকে নাকি যে এর মধ্যে আমরা এটা চাই বা ওর মধ্যে আমরা এটা করতে চাই? না, দেখুন, এই সরকারের বয়স হয়েছে মাত্র 11 দিন, এবং এই সরকার একটা বিপ্লবী সরকারের মতোই। তো এই সরকার যে ক্ষমতায় এসছে, এটা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে, তাই না? এবং যখন ক্ষমতায় আসলো তখন সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে আওয়ামী লীগ ভেঙে তছনছ করে দিয়ে গেছে। প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, নিরাপত্তা বাহিনী বলেন, কিংবা বিভিন্ন সেক্টর একেবারে তছনছ। একটু আগে আপনি বলছিলেন যে এত দাবি দাওয়া নিয়ে সবাই রাস্তায় বেরিয়ে আসছে এখন, তো এগুলো আগে কোথায় ছিল? তা আগে তো কেউ কথা বলতে পারে নাই। জুনায়েদ সাকিব বললো এই ভয়েসটাকে তো সামনে আনতে পারে নাই। একটা ভয়ের সংস্কৃতি দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে হত্যা, গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা, হয়রানি, সমস্ত মানুষের জীবনকে তছনছ করে দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার কেবল 11 দিন ক্ষমতা এসে তারা সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, শান্তিপূর্ণ পরিবেশে রাখার চেষ্টা করছে, সেনাবাহিনী তাকে সহযোগিতা করছে। রাজনৈতিক দল হিসেবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন এবং সেনাবাহিনীকে সহযোগিতা করছি, ছাত্রদেরকেও আমরা সহযোগিতা করছি। তো এখন এই যে আপনি বললেন যে এতদিনের মধ্যে হবে বা একটা রূপরেখা দেওয়া, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া, উনি একটা বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন শপথ গ্রহণের পরপরই কিন্তু বঙ্গভবনের থেকে সরাসরি উনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, খুব সংক্ষিপ্ত বক্তব্য ছিল। স্বাভাবিক, আমরা শেখ হাসিনার লম্বা লম্বা ভাষণ শুনতে শুনতে অভ্যস্ত, তো এই জন্য আমরা সংক্ষিপ্ত বক্তব্যকে জাতির উদ্দেশ্যে ভাষণ আমরা মনে করতে পারি না। কিন্তু উনি যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, ওই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেই অনেক কিছু কিন্তু নিহিত আছে। নিশ্চয়ই ওনারা রাজনৈতিক দলের সাথে কথা বলবে,
অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, শিক্ষার্থী যারা আন্দোলন করেছে তাদের সাথে কথা বলবে, বলে হয়তো তারা একটা রোড ম্যাপ নির্ধারণ করে জাতির সামনে সেটা উপস্থাপন করবে। সেই পর্যন্ত আমাদের তাদেরকে সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। আর আরেকটি যে বিষয়টা এখানে আসছে, যেখানে রাজনৈতিক বন্দোবস্তের যে কথাটা এখানে আসতো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই রাজনৈতিক বন্দোবস্ত আমরাও চাই, আমরাও এই দেশটাকে ভালোবাসি, এই দেশের জন্য আমরাও রক্ত দিয়েছি, আমরাও শ্রম দিয়েছি, আমরাও জেল খেটেছি, আমাদের বিরুদ্ধে মামলা আছে, আমরাও হয়রানির শিকার হয়েছি, আমরাও ভোট দিতে পারি নাই, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তো এই জন্য আমরাও চাই যে একটা সিস্টেমের মধ্যে, একটা পরিবর্তনের মধ্যে আসুক, রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আসুক। এখানে খুব সুন্দরভাবে হাসিব আল ইসলাম যে কথাগুলো বলল, যে রাজনৈতিক দলগুলো যদি ওইভাবে অ্যাক্ট করে, অবশ্যই আমরা তো পরিবর্তনের কথাই বলছি। আমরা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, শিক্ষার্থীরা দেখেছেন কিনা এটা জানি না, না দেখলে আপনারা পড়বেন। সেখানে কিন্তু আমরা আমূল পরিবর্তনের কথা বলেছি, একটা বৈপ্লবিক পরিবর্তনের কথা বলেছি। তো সেখানে ওই পরিবর্তনের মধ্যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, আমরা সংবিধানকে মানে গণমুখী করার জন্য সাংবিধানিক কমিশন গঠন করে সেই সংবিধান পরিবর্তনের কথা বলেছি, আমরা আরো যে কালা কানুনগুলো আছে সেগুলো আমরা একদম রূপরেখা আপনারা স্পষ্ট করে বলেছেন। অনেক বিষয় আছে, কিন্তু এই দেশের মানুষ আসলে কি প্রতিবারই সকল রাজনৈতিক দলকে বিশ্বাস করেছে? সেটা নির্বাচনী ম্যানিফেস্টো হোক বা যেভাবে হোক না কেন, 15টা বছরের এই 15 বছরের যে কর্তৃত্ববাদী দুঃশাসন আওয়ামী লীগের, শেখ হাসিনার, এর পরে যে এই শাসন, সেটা অনেক বেশি ভালো হবে, যে কোনো আমরা যেগুলো পার হয়ে এসেছি 15টা বছর, তার চেয়ে খারাপ হবে না কিছু, খারাপ তার থেকে ভালো হবে। হ্যাঁ, আমরা সেটাই অবশ্যই আশা করি। এবং যে কথাটা বলা হচ্ছে যে তারা পিয়ার প্রেসার হিসেবে কাজ করবে, এখানে দলের চাপে রাখবে, হ্যাঁ, শিক্ষার্থীরা সেই দাবিটাই এখন জানাচ্ছে যে তাদের মতো করে তারা যে একটা দেশ ইয়ে করতে চায়, যারাই চালক না করো তাদেরকে সুষ্ঠুভাবে চালাতে হবে এবং তারা থাকবে সবসময় মাঠে। কিন্তু সেই থাকাটা আসলে কতখানি নিশ্চয়তা দেওয়া যায় এবং সেই থাকাটা আসলে অন্য ধরনের চাপ তৈরি করছে কিনা, আমি একটু শেষ মুহূর্তে তা পরিষ্কার হতে ফিরবো বিরতির পর। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে হাসিব আল ইসলাম আছেন, তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিব, আমরা যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যদিও ছোট্ট সময় পাবো, আশা করি আমি ছোট করে উত্তর নিতে পারবো, সেটা হচ্ছে যে জনগণের অসম্ভব এক ভালোবাসা আপনারা অর্জন করেছেন, অসম্ভব এক আশার জায়গা আপনারা অর্জন করেছেন। যাই হোক না কেন, আপনাদের কাছ দিয়ে সেটা ন্যায় হয়ে ফেরত আসবে, তারা সেটা মনে করে এবং আপনারাও সব জায়গায় এটা দেখছেন, চাপ তৈরি করছে। কিন্তু কোথাও কি খুব দ্রুত হয়ে যাচ্ছে যে দ্রুততম সময় এটা করে ফেলতে হবে, নইলে আপনারা চলে যান, নইলে আপনারা এখানে ইয়ে করবেন, এটা কি একটু সময় দেওয়া উচিত কি না? আসলে যে দেখুন, রাষ্ট্রে যখন একটা গণ অভ্যুত্থান হয়, এরপরে আসলে রাষ্ট্রের যেই মানে হচ্ছে যেই প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে কোনো কিছু কিন্তু স্টেবল থাকে না, একটা আনস্টেবল পর্যায়ে থাকে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী যতক্ষণ পর্যন্ত না স্টেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত, বা প্রত্যেকটা অর্গানাইজেশন বা প্রত্যেকটা প্রতিষ্ঠান যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি স্টেবল এবং পুরোপুরি ফাংশনাল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আসলে সংস্কারের যেই ব্যাপারটা বা পুরোপুরি সংস্কারের বিষয়ে আমরা কিন্তু যেতে পারছি না, বা সরকার কিন্তু চাইলেও যেতে পারবে না। সুতরাং আমাদের মনে হয় যে আসলে কিছুটা সময় আসলে দেওয়া উচিত, মানে হ্যাঁ, যে কারণ দেশে কিন্তু আসলেই মানে গণ অভ্যুত্থান হবে, একটা রেভলিউশন হবে, সেখানে আনস্টেবল সিচুয়েশন হবে না, এটা তো হতে পারে না, এটা হতেই পারে না। রেভলিউশনের সাথে সিচুয়েশন আনস্টেবল হবে, এই কারণে কিন্তু আসলে রেভলিউশন হয়। সুতরাং আমাদের আসলে এই মুহূর্তে কিছুটা হলেও সময় দেওয়া উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত। সুতরাং রাজপথে আমরা দেখতে পাচ্ছি এই যে 15 বছর দুঃশাসন আমলে কিন্তু তারা কিন্তু তাদের অধিকারের কথাগুলো বলতে পারতো না, তারা নানাভাবে বৈষম্যের শিকার হয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে। সুতরাং তারা কিন্তু এই যেই সরকারটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ছাত্র জনতার সরকার, তাদের কাছে তারা আস্থার জায়গাটা খুঁজে পেয়েছে, তারা বিশ্বাসটা খুঁজে পেয়েছে। এই কারণে কিন্তু আমরা দেখতে পাই যে তারা রাজপথে নেমে এসেছে। সুতরাং রাজপথে নেমে আসুন, তার আগে কিন্তু আমার রাষ্ট্রটাকেও কিন্তু একটি স্টেবল সিচুয়েশনে নিতে হবে। এই এতটুকু কিন্তু আমাদের সবারই স্যাক্রিফাইস করতে হবে। আমরা জীবন দিয়েছি, সবকিছু দিয়েছি, সুতরাং এই রাষ্ট্রটা তো আমার আপনার সবার, সুতরাং সবাইকে মিলে রাষ্ট্রটা গড়তে হবে। আমরা চাই যে একটি সাম্যের বাংলাদেশ গড়ে উঠুক, একটি শান্তির বাংলাদেশ হোক। সুতরাং সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই, বা সবাইকে নিয়ে কাজ করতে চায়, সবাই শান্তিতে থাকতে চায়, কিন্তু একটু সময় প্রয়োজন, একটু সময় এবং একটু ধৈর্য প্রয়োজন। আমি জোনায়েদ সাকির কাছেও জানতে চাই যে এই মুহূর্তে আসলে তারা ধৈর্যের কথা বলছে, একটু শান্তির জন্য, সবকিছু সংস্কারের জন্য। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আসলে না, দেখুন, এটা আমাদের নিজেদের দায়িত্ব আছে বলে আমরা মনে করি। যেমন এই যে কোনো একটা বড় অভ্যুত্থান, একটা বিপ্লবী সম্ভাবনা, বিদ্যমান যে আইন তার ভিত তাকে নাড়িয়ে দেয় একেবারে, এটাকে বলতে পারেন ওলট পালট, আপসাইড অ্যান্ড ডাউন। তো সেই জায়গা থেকে সেটাই ঘটেছে বাংলাদেশে, এবং এইখানে একই সাথে আবার কিন্তু একটা বিরাট জাগরণ ঘটেছে আমাদের তরুণদের এবং তার সাথে জনগণের।
এখন এটাকে একটা অর্গানাইজড সংগঠিত মানে এর যে শক্তিটাকে তাকে সংগঠিত ইতিবাচক কাজের দিকে আমরা চালিত করতে পারি, আর না একটু নানা ধরনের নৈরাজ্যিক জায়গায় যেতে পারে। এখন সেইটা করার জন্য আমরা মনে করি আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। ইতিমধ্যে আমরা চেষ্টা করছি যে এই জনশৃঙ্খলা রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারগুলোতে এলাকায় এলাকায় যদি একটা সংগঠিত মানে স্বেচ্ছাসেবক গড়ে উঠে, যাতে করে তারা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে জিনিসগুলো করেন, যে কেউ যখন তখন যেটা না করতে পারে। যেমন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হঠাৎ করে স্থগিত করে দেওয়া হলো, এটা আসলে এটা আরেকটু ভাবনা চিন্তা করা যে এই সুযোগটা করা। এখন এটা তো বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে যে এটা তাদের সাথে যুক্ত না, ফলে একদল লোক গেলেই সেটা আমাদেরকে করতেই হবে। নিঃসন্দেহে এখানে একটা যারা আহত হয়েছে অনেকে আন্দোলনে ছিল, যার ফলে পরীক্ষা সেটা ব্যবস্থাপনা ছিল, কিন্তু সেই ব্যবস্থাপনাটা কি হবে, এটা স্থগিত হয়ে নাকি এটা আসলে একটা পরে হবে, সেই আলোচনাগুলো দরকার। এখন এইসব জায়গাতে আমি মনে করি যে আমাদের এই তরুণদের এবং জনগণের শক্তিটাকে একটা ইতিবাচক কাজের দিকে এবং তাদের কিভাবে জনগণের নিরাপত্তা আনবো, কিভাবে ভালো কাজগুলো করব, কিভাবে দুর্নীতি যেখানে হচ্ছে সেখানে দেখিয়ে দিব। আমি সেখানে সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের কাছেও বলি, রাজনৈতিক দলগুলো এই সময় সংস্কারে আসলে হাত দিবে কিনা। আবার সংস্কার যা চলছে এখন এই মুহূর্তে, যা কিছু যেভাবে দেশটা চলছে, যে সব কিছুতে কার্যকর করার জন্য সময়টুকু নিচ্ছে এবং এর মাঝে যেসব নৈরাজ্য তৈরির একটা প্রচেষ্টা চলছে নানা জায়গায়, সেটা দমন করে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য অবশ্যই আমরা রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ বা আমাদের যুগপৎ আন্দোলনের যারা আছেন, তারা সকলেই কিন্তু এই ব্যাপারে আমরা একমত। আমরা কাজ করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করছি এবং আমরা জনগণের কাছেও আহ্বান জানিয়েছি সহযোগিতা করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য। সংস্কার তো এখন মানে আমরা তো ক্ষমতায় নেই, আমরা তো সংস্কার করতে পারবো না। যেইটুক প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন সেইটা অন্তর্বর্তীকালীন সরকার করবে বলেই আমাদের বিশ্বাস। আমি তো আগেই বলেছি, প্রশাসন, বিচার বিভাগ, নিরাপত্তা মানে আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে অন্যান্য যে মানে সরকারের যে ক্ষেত্রগুলো রয়েছে, এগুলো তো ভেঙে তছনছ হয়ে গেছে এবং এখানে এমন এমন ব্যক্তিদেরকে এখানে বসানো হয়েছে, আমার মনে হয় আওয়ামী লীগের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মীরাও তাদের থেকে অনেক ভালো মানে অবস্থান নেয়, তারা ওরকম আপনার একটা চরম দলীয়করণের মধ্যে নিয়ে গেছিল। এগুলো পরিষ্কার করতে হবে, জঞ্জলগুলো পরিষ্কার করে আপনার একটা বাস্তবিক অবস্থায় নিয়ে যাবে। এখানে জুনায়েদ সাকিব ভাই একটা ভালো কথা বলেছেন, বা হাসিব আল ইসলামও বলেছেন যে এই যে বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে বা বক্তব্য দাবি দেওয়ার সময়, এখানে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাড্রেস করা উচিত এদের উদ্দেশ্যে, এবং এখানে রাজপথে এভাবে না এসে নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে